বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 24শে এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব সমস্যামূলক অস্থায়ী নিষেধাজ্ঞার সমস্যামূলক প্রশ্ন 1। যেহেতু অস্থায়ী নিষেধাজ্ঞা রিলেটেড আলোচনা গতকাল ক্লাসে করেছি, তো আজকে আমরা সরাসরি সমস্যামূলক প্রশ্নে চলে যাই। প্রশ্নটা যদি আমরা দেখি, জামাল কর্তৃক দায়েরকৃত মামলায় আদালত বিবাদী রহিমের বিরুদ্ধে বিরোধীয় সীমানা প্রাচীর না ভাঙার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করে। মানে মামলা করছে জামাল এবং আদালত বিবাদী রহিমরে বলছে যে তুমি এই সীমানা প্রাচীর ভাঙবা না, এই মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করে। তার মানে এখানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা পেয়েছে কে? জামাল। কার বিরুদ্ধে? রহিমের বিরুদ্ধে। এবং রহিমকে বলেছে যে তুমি সীমানা প্রাচীর ভাঙবা না। এই নিষেধাজ্ঞার আদেশ অগ্রাহ্য করে বিবাদী রহিম বিরোধী সীমানা প্রাচীর ভেঙে ফেলে। আদালত বলছিল ভাঙবে না, কিন্তু সে ভেঙে ফেলছে। জামাল রহিমের বিরুদ্ধে কি প্রতিকার পেতে পারে এবং কোন আইনের অধীন তা আলোচনা করুন। এখানে বলছে যে জামাল রহিমের বিরুদ্ধে কি প্রতিকার পাবে এবং কোন আইনের অধীন তা আলোচনা করুন। তো তাহলে মূল ফ্যাক্ট কি বোঝা গেল? ফ্যাক্ট হলো যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিছিল যে সীমানা প্রাচীর ভাঙবে না, কিন্তু ওইটা ভেঙে ফেলছে, আদালতের নির্দেশে অমান্য করেছে। তো এখানে যেটা সংঘটিত হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞার অমান্য, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কি করেছে? অমান্য করেছে। তাহলে প্রশান্ত সাহেব, আপনি বলেন দেখি, এখানে ঘটনার বিবরণ প্রশ্ন লেখে লিখতে হবে লেখা, ঘটনার বিবরণ আপনি কোন পর্যন্ত লিখবেন বলেন? ঘটনার বিবরণ ভেঙে ফেলো। ঘটনার বিবরণ হবে শুরু থেকে লিখে ভেঙে ফেলে নাকি? আর বিচার্য বিষয় হবে যে জামাল রহিমের বিরুদ্ধে কি প্রতিকার পেতে পারে এবং কোন আইনের অধীন তা আলোচনা করুনের জায়গায় লিখবো আমি কি করতে হবে। তাহলে এই সমস্যামূলক প্রশ্ন এবং ঘটনার বিবরণ লিখতে আমাদের কি আলাদা করে কিছু জানার দরকার আছে? না। এটা আমরা কিভাবে লিখতে পারবো? এটা আমি প্রশ্ন দেখেই লিখতে পারবো। এখন আমি চলে আসি আইনগত পর্যালোচনা। আইনগত পর্যালোচনা কিন্তু বাস্তবে আমি তো যদি সমস্যাটা ধরতে পারি তাহলে এটা লেখা খুব সম্ভব, এবং এখানে অনেক কিছু লিখতে পারেন, একেবারে শর্টকাটেও লিখতে পারেন, আবার অনেক কথাও লেখা যায়। আপনি সকলে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিতে পারেন, অস্থায়ী নিষেধাজ্ঞা কে আবেদন করতে পারে তা দিতে পারেন, এগুলা দিতে পারেন, অথবা সরাসরি উত্তরেও চলে আসতে পারেন যে যেহেতু অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে সংক্ষুব্ধ পক্ষ আবেদন করবে 39 আদেশের 2-3 কি মামলা করবে? মিস ভায়োলেশন। এবং মিস ভায়োলেশন কেসে ওই যে যা যা পড়ছিলাম যে 6 মাসের দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে অথবা সম্পত্তি ক্রয় করতে পারে, আর এর পরেও যদি ভঙ্গ করা অব্যাহত রাখে তাহলে তাকে এই সম্পত্তি ক্রয় করতে পারে কত বছর? 1 বছর, বা সেটা বিক্রি করে দিতে পারে। এই তো আলোচনা, বুঝছেন? তো এটা অনেক কিছু লেখা যায়, আবার শর্টকাটেও লেখা যায়। তো তারপরেও আমরা আইনগত পর্যালোচনাটা একটু যদি পড়ি, দেখেন যে দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 বিধিতে বলা হয়েছে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হলো আদালতের এমন আদেশ যা কোনো মকদ্দমা চলাকালীন সময়ে কোনো পক্ষকে কোনো কিছু করতে বাধ্য করে বা কোনো কাজ করা হতে বিরত থাকতে বাধ্য করা। উল্লেখিত ঘটনায় আদালত বিবাদী রহিমকে সীমানা প্রাচীর না ভাঙার জন্য বাদী জামালের আবেদনের প্রেক্ষিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেছে, কিন্তু বিবাদী রহিম আদালতের আদেশ অমান্য করে সীমানা প্রাচীর ভেঙে ফেলে। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 2-3 বিধিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল সম্পর্কে বলা হয়েছে। 39 আদেশের 2-3 বিধি অনুযায়ী বিবাদী অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে বাদী 39 আদেশের 2-3 বিধি অনুযায়ী মিসেলিনিয়াস ভায়োলেশন কেস দায়ের করতে পারে এবং আদালত বাদীর আবেদনের প্রেক্ষিতে দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 2-3 বিধির অধীন কি করতে পারে? দেখেন, উক্ত বিবাদীর সম্পত্তি ক্রয় করার আদেশ দিতে পারে বা বিবাদীকে অনধিক 6 মাসের জন্য দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিতে পারে। উল্লেখ্য যে বিবাদী সম্পত্তি ক্রয়ের আদেশ 1 বছরের অধিক সময় বলবৎ থাকবে না, নাকি? আর আরো আলোচনা এই জায়গায় একটু করে নাই, বাট আরো আলোচনা করা যায় যে তারপরেও যদি এই ভঙ্গ করা অব্যাহত থাকে তাহলে তার সম্পত্তি কি করতে পারে? ক্রয় তো করছেই, প্রকৃত সম্পত্তি বিক্রি করতে পারে। এই তো। সুতরাং সিদ্ধান্ত হবে কয় কথা? এক কথায়
সুতরাং উক্ত ঘটনায় আদালত বিবাদীর সম্পত্তি 39 আদেশের 2-3 বিধির অধীন প্রয়োগ করতে পারে বা বিবাদীকে দেওয়ানি কারাগারে অনধিক 6 মাসের জন্য আটকের আদেশ দিতে পারে বা উভয় আদেশ দিতে পারে। বুঝতে পেরেছেন? স্যার হ্যাঁ, অনলাইনে যেন কে কে যেন প্রশ্ন করেন, অনলাইন বলেন ভাই কি বলতে চান প্লিজ। স্যার আমরা যদি স্যার আরো শর্ট করে লিখি তাহলে কি পুরো মার্কস পাবো স্যার? হ্যালো একজন লিখছে যে স্যার আমরা যদি আরো শর্ট করে লিখি তাহলে কি মার্কস পাবো। এখন এটা ডিপেন্ড করতেছে ভাই প্রশ্নের মার্কস কত। প্রশ্নের নম্বর যদি 3 থাকে তাহলে তো আপনি মোটামুটি শর্ট করে লিখলে হবে। যদি থাকে 5 থাকলে কিন্তু আপনার একটু ভালো করে লেখা লাগবে। এখন তারপরেও যদি সময় না থাকে, আর এটা তো লেখা কোনো ব্যাপার না, শর্টের চিন্তা প্রথমে স্যার। আসতেছেন কেন? আপনার জীবনের মনে করবেন আখেরি 4 ঘন্টা, বাসি মরি ওই 4 ঘন্টা ঠিকঠাক ভাবে লিখে আসবো। আচ্ছা আচ্ছা, তো এরপরে এরপরে যদি আমরা দেখি, দেখেন আসে 6 নাম্বার প্রশ্নটা বিবিআই, একবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এই ধরনের প্রশ্ন যে নো অর্ডার অফ ad interim or temporary injunction without hearing the opposite party is permissible. The Code of Civil Procedure 1908 এর আদেশ 39 বর্ণিত বিধানের আলোকে এই প্রস্তাবনাকে আপনি কিভাবে মূল্যায়ন করুন। কারণ আপনাদের প্রথম মনের কথা যে এই ধরনের প্রশ্ন দেয় কে, যা বুঝি না, এই লাইনালা প্রশ্ন দেয় কে, ঝামেলা। সহজ বিভাগ জিজ্ঞেস করবে যে অস্থায়ী নিষেধাজ্ঞা কি, কিভাবে মঞ্জুর করা যায়। তো আগে এই লাইনের অর্থ বুঝি। নো অর্ডার অফ ad interim, ad interim মানে হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, বুঝছেন? নো অর্ডার অফ ad interim অন টেম্পোরারি ইনজাংশন মানে অন্তর্বর্তীকালীন বা টেম্পোরারি ইনজাংশনের অস্থায়ী নিষেধাজ্ঞার কোনো আদেশ দিবে না উইদাউট হিয়ারিং দ্য অপোজিট পার্টি, অপর পক্ষরে না শুনে, ইজ পারমিজেবল, গ্রহণযোগ্য না। ঠিক আছে, বলছে যে অপর পক্ষরে না শুনে কোনো অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই হলো এটার বাংলা অর্থ, আক্ষরিক অর্থ। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর আদেশ 39 বর্ণিত বিধানের আলোকে এই প্রস্তাবনাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, মানে এই যে লাইনটা বলছে এই লাইনের সাথে কি আপনি একমত কিনা, লাইনের সাথে একমত কিনা। আমরা যতটুকু পড়াইছি এই যে এই জায়গা না পড়িয়া আমরা বলছি যে যতটুকু পড়াইছি সেটার সাথে কি আপনি একমত কিনা বলেন। এই জায়গা বলছে যে অপর পক্ষরে না শুইনা কোন নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না, এটার সাথে কি আপনি একমত? আর আচ্ছা, ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন আচ্ছা আমি ব্যাখ্যা দিই, শুনেন। আচ্ছা, স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না, তাহলে কিন্তু তার ক্লাস থেকে বের করে দেবো। আপনারা জীবনের খাতা খাতা কলম কিনে দেবো, দরকার হলে কুরিয়ারে পাঠাই দিব। অনেকেই স্ক্রিনে দেখে খালি খালি দাগান। আচ্ছা দেখেন, তো যে কথা বলতেছিলাম যে আমরা সাধারণত জানি যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে কাউরে শোনা হয় না, না শুনেই তো দেয়, এটা তো জানি। কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে অপর পক্ষরে কি দেয়? নোটিশ দেয়, মানে অস্থায়ী নিষেধাজ্ঞা অপর পক্ষরে শোনা হয়। তাহলে এই জায়গায় বলছে কাউরে না শুনে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না, অস্থায়ী নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না। এটা কি সঠিক কিনা? আচ্ছা, আমরা যতটুকু জানি সেটার ভিত্তিতে মনে হচ্ছে সঠিক না, বাট বাস্তবে সঠিক। কিভাবে? 39 আদেশের 5 পথে বলছে, এটা বলছে স্পেশালি সরকারের বিরুদ্ধে। আপনি যখন
অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতেছেন সরকারের বিরুদ্ধে, তখন সরকার যখন কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড করতেছে তখন সরকারকে না শুনে, সরকারকে শুনানি না শুনে, শুনানির সুযোগ না দিয়ে কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিবে না। মানে হঠাৎ করে যে আপনার কথা মতো কাজ বাজ থামাই দিবে বিষয়টা তা না। অবশ্যই সরকারকে কি করবে, শুনানির সুযোগ দিবে, তারপরে এই নিষেধাজ্ঞা দিতে পারে। তো তাহলে যদি সরকারের বিরুদ্ধে হয় তাহলে এই লাইন ঠিক আছে, কিন্তু যদি বেসরকারি কোনো ব্যক্তি আমি আপনার বিরুদ্ধে হয় তাহলে আমাদের না শুনিয়ে দিতে পারে। এটা হলো মূল ব্যাখ্যা। তার মানে এই লাইনটা সরকারের ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বেসরকারি কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা চান সেটার ক্ষেত্রে এটা কি প্রযোজ্য না। বুঝতে পারছেন? এখন আমরা পড়া শুরু করি। দেখেন, অপর পক্ষকে শুনানির সুযোগ না দিয়ে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। দেখছেন? এবং আপনি যখন এই ধরনের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে ইংরেজি লাইন দিয়ে, এই ইংরেজি লাইনটা যদি আপনি বুঝেন, যদি অর্থ বুঝেন তো বুঝেন, তাহলে প্রথমে একবার উল্লেখ করবেন, শেষে একবার উল্লেখ করবেন। আর যদি না বুঝেন, ধরেন আপনি কিছুই বুঝতেছেন না, এক দুই শব্দ বুঝতেন, তাহলে মন যা চাই লিখে লাস্টে লিখবেন যে আলোচনার পরিশেষে বলা যায় যে এই। তবে এই ধরনের প্রশ্ন আমরা উত্তর করব যেটা পারি না, যেটা হাবিজাবি লিখবো, সেটা লিখবো কখন? একেবারে লাস্টে, শুরুতে না। কিন্তু শুরুতে যদি লেখেন তাহলে কপালে কলই ঢেলে যাবে। কলই ছিলেন তো? আচ্ছা দেখেন, দেওয়ানি কার্যবিধির, এটা আমার স্যারের ডায়লগ, ওই আমার মডেল স্কুলে শিবেন স্যার। দেখেন, দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 5 ক বিধি অনুসারে দেওয়ানি আদালত অপর পক্ষকে শুনানির সুযোগ না দিয়ে কোনো অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবে না। বাট বাস্তবে আমরা তো জানি যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে অপর পক্ষের শোনা হয় না। এটা আমরা জানি না ভাই, এটা আমরা জানি। অর্থাৎ এই যে দেখেন, নো অর্ডার অফ এড ইন্টারিম অর টেম্পোরারি ইনজাংশন উইদাউট হিয়ারিং দ্য অপোজিট পার্টি ইজ পারমিসিবল। এখন আসেন, বেসরকারি ব্যক্তি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করলে, কে আবেদন করছে? বেসরকারি ব্যক্তি। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। দেখেন, দেওয়ানি কার্যবিধির 39 আদেশের আন্ডারলাইন করবেন। 39 আদেশের কত? 5 ক। 39 আদেশের 5 ক বিধির অধীন সরকার সরকারি কর্তৃপক্ষকে শুনানির সুযোগ না দিয়ে সরকার বা বিধিবদ্ধ কর্তৃপক্ষের বিরুদ্ধে একতরফা, আন্ডারলাইন করেন, একতরফা অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। মানে আপনি সরকারে অবশ্যই কি দিতে হবে? শুনানির সুযোগ দিতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা তো শুনে না, এটা মানা গেল, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা তো শুনেই তো দেয়, শুনেই তো দেয়, কিন্তু তাহলে এই জায়গায় দুইটার কথা বলছে কেন? অন্তর্বর্তীকালীনও বলছে, অস্থায়ীও বলছে, দুইটার কথা বলছে কেন? ধরেন অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ দিছে, কিন্তু সরকার হাজির হয় নাই। নোটিশ দিছে, সরকার হাজির হয় নাই, যতদিন পর্যন্ত সরকার হাজির না হবে ওই শুনানি করে দিবে না। বুঝছেন? এমন না যে নোটিশ দিছে সরকার হাজির নাই অন্তর্বর্তীকালীন দিয়ে দিল না। সরকারের ক্ষেত্রে এটা কি করবে না। বুঝছেন? সরকার, নট অনলি সরকার, বাট অলসো যে দেখেন বিধিবদ্ধ কর্তৃপক্ষ। বিধিবদ্ধ মানে কি? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কোন বেসরকারি, দেখেন কোন বেসরকারি ব্যক্তি বা কর্তৃপক্ষ সরকারের বিরুদ্ধে বা বিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছে, এবং এমন নিষেধাজ্ঞার আদেশ সরকারের কোনো, আন্ডারলাইন করবেন, উন্নয়ন কর্মসূচি বা উন্নয়ন কর্মকাণ্ড যে ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে। মানে আপনি এই যে আবেদনটা করেছেন, এটা কিসের ক্ষেত্রে করেছেন? সরকারের উন্নয়ন কর্মসূচি। ধরেন মেট্রো রেলের কাজ চলতেছে, এখন আপনি আপনার জায়গা দিবেন না মিরপুরে, আপনি যে অস্থায়ী নিষেধাজ্ঞার স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছেন, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও চাইছেন। এখন মেট্রো রেল তো করতেছে ধরেন সরকার, তাহলে অবশ্যই আগে সরকারের শুনবে, তারপরে যদি মনে হয় স্থগিত করতে পারে, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। বাট আপনার আবেদনের প্রেক্ষিতে সরকারকে না শুনে কোনো আদেশ দিবে না। নিষেধ করছে কোথায়? 39 আদেশের 5 ক। এমন নিষেধাজ্ঞা, আন্ডারলাইন করবেন, জনস্বার্থের জন্য ক্ষতিকর হলে। এবং এই নিষেধাজ্ঞা যদি দেওয়া হয়, যদি দেখে যে এটা জনস্বার্থের জন্য কি ক্ষতিকর, ওই যে মেট্রো রেল একটা বৃহত্তর উন্নয়নমূলক কর্মকাণ্ড, যদি আপনার এই আবেদনের কারণে
মেট্রো রেলের যে কাজকর্ম এটা যদি থেমে যায় তাহলে জনস্বার্থের জন্য এটা ক্ষতিকর না ভাই? অবশ্যই জনসাধারণের জন্য ক্ষতিকর। অপরদিকে পরের অংশটা দেখেন, কোন বেসরকারি ব্যক্তি অন্য কোনো বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করলে, আগেরটা ছিল কি? বেসরকারি ব্যক্তি আবেদন করছে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। এই জায়গায় বানানটা কোনো বেসরকারি হয়ে গেছে, একটু ঠিক করে নেন, বেসরকারি হবে। তো সরকারের বিরুদ্ধে না দিলেও বেসরকারি ব্যক্তিকে বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে দিবে, কোনো সমস্যা নাই। দেখেন, দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 5 ক 2 বিধি এর অধীন যে ক্ষেত্রে একজন বেসরকারি ব্যক্তি অন্য বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে, এমন ক্ষেত্রে আদালত অপর পক্ষকে এমন আবেদনের নোটিশ প্রদান করবে। দেখছেন? কিন্তু আদালত যদি মনে করে, আন্ডারলাইন করবেন, বিলম্বের কারণে নিষেধাজ্ঞা মঞ্জুরের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে, মঞ্জুরের রস্যটা কেটে দিয়েন। আদালত যদি দেখে যে যদি বিলম্ব করি তাহলে নিষেধাজ্ঞার যে প্রকৃত উদ্দেশ্য সেটাই কি হতে পারে? ব্যাহত হতে পারে, সেক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ প্রদান ব্যতি রেখেই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। বুঝছেন? সুতরাং 39 আদেশের 5 ক বিধি অনুযায়ী আদালত সরকারের বিরুদ্ধে সরকারকে শুনানির সুযোগ না দিয়ে কোনো অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। অপরদিকে কোনো বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে যদি আদালত মনে করে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর না করলে মকদ্দমার প্রকৃত উদ্দেশ্য বা ন্যায় বিচার ব্যাহত হতে পারে। তাহলে এখন যদি বলেন স্যার বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে এটা করলো কেন এবং সরকারের বিরুদ্ধে এটা না করার সিদ্ধান্ত কারণ, ওই যে সরকার তো এই কাজটা করে তো বৃহত্তর স্বার্থে, সকলের কল্যাণে। আর আপনার পাশে প্রতিবেশী দেওয়াল দিচ্ছে, এখন আপনি যাইয়া স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলেন, অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেন, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও চাইলেন। এখন তারে যদি শুনতে যাই, দেওয়াল তো সে অলরেডি দেওয়া শুরু করছে, যদি শুনতে যাই তাহলে তো দেওয়াল দেওয়া হয়ে যাবে। এই কারণে, আর দেওয়াল তো শুধু আপনার জায়গায় দিচ্ছে, অন্যান্য সবার জায়গায় তো দিচ্ছে না, এই জন্য এটা বলছে যে বেসরকারি ব্যক্তির ক্ষেত্রে এটা পসিবল, কিন্তু সরকারের ক্ষেত্রে এটা কি পসিবল না। অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে নো অর্ডার অফ অ্যাড ইন্টারিম অর টেম্পোরারি ইনজাংশন উইদাউট হিয়ারিং দ্য অপোজিট পার্টি ইজ পারমিসিবল, অর্থাৎ আদালত অপর পক্ষকে শুনানির সুযোগ না দিয়ে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করবে না। এই অনলাইনে যারা আছেন, অফলাইনে যারা আছেন, কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা করেন। হ্যালো অনলাইন, ওয়ালাইকুম স্যার, কোনো প্রশ্ন নাই। আরিফ সাহেব, আচ্ছা দেখেন, আমরা সমস্যামূলক প্রশ্নটা পড়ি। আরিফ সাহেব মাথায় শুধু দুষ্ট বুদ্ধি করে না, দেখেন একটি মামলায়, আচ্ছা আমি একটা কথা বলি, এটা একটু শুনে রাখেন, এই প্রশ্নে সেটা আসবে। ধরেন বাদী অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাইছে, তার মানে আদেশটা কার বিরুদ্ধে গেছে? বিবাদী। রায়ের পূর্বে আটক, রায়ের পূর্বে ক্রোক আমরা পড়েছি না? এই আদেশটা কার ক্ষেত্রে যায়? বাদীর পক্ষে যায়, বিবাদীর বিপক্ষে যায়, এটুক তো বুঝেন। এখন এই আদেশগুলো বলে অন্তর্বর্তীকালীন আদেশ। এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, ক্রোক আদেশ, আটক আদেশ, এগুলারে কি বলে? অন্তর্বর্তীকালীন আদেশ। যদি বলেন স্যার অন্তর্বর্তীকালীন আদেশ কেন? কারণ এই আদেশগুলো তো আজীবন থাকে না, এগুলো তো একটা সময় গিয়ে বাতিল হয়ে যাবে না? মামলা যদি নিষ্পত্তি হয়ে যায় এই আদেশগুলো তো আর থাকবে না, তাহলে মামলা চলাকালীন সময়ে যে আদেশগুলো দেওয়া হয় সেটাকে কি বলা হয়? অন্তর্বর্তীকালীন আদেশ। এখন ভাই একটু মনে রাখবেন যে বাদী যদি রায়ের পূর্বে ক্রোক আদেশ পায়, রায়ের পূর্বে আটক আদেশ পায়, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পায়, তাহলে তো গেছে বিবাদীর বিপক্ষে। এখন এই আদেশগুলা বাদীর পক্ষে কতদিন বহাল থাকবে? যদি কোনো কারণে ওই মামলা খারিজ হয়ে যায়, ধরেন সে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাইছে কিন্তু সামনে একটা দিন বাদীর হাজির হওয়ার কথা, বাদী হাজির হয় নাই, বিবাদী হাজির হয়েছে, তাহলে আদালত মামলা খারিজ করতে পারে না? পারে। যদি কোনো কারণে ওই মামলা খারিজ হয়ে যায় তাহলে বাদীর পক্ষে যত অন্তর্বর্তীকালীন আদেশ আছে সব শেষ। বুঝছেন? একটাও বহাল
থাকবে না। পরে দেখা গেল ওই খারিজ রদ করে আবার মামলা আবার আগের স্তর থেকে শুরু হয়েছে হোক, কিন্তু বাদীর পক্ষে আর আদেশ আর থাকবে না। বুঝতে পারছেন? তো এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার যে বিষয়টা, এটা বলছে 39 আদেশের 5 ক। কততে? 5 ক। অর্থাৎ আপনি যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পেয়েছেন, আপনি বাদী, কিন্তু ভবিষ্যতে আপনার যে কোনো কারণে আপনার মামলাটা খারিজ হয়ে গেছে, তখন ওই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আপনার পক্ষে আর বহাল নাই। যদিও আপনি আবার ওই মামলা পুনর্জীবিত করার আবেদন করছেন এবং আদালত পুনর্জীবিত করছে, তথাপি এই আদেশ কিন্তু আর বহাল থাকবে না। বুঝতে পারছেন? এই যে জি, নম্বর আর পাওয়া যাবে না। জি, এক ভাই বলছে সিম রিপ্লেসমেন্টের মতো সিম পাওয়া যাবে কিন্তু নম্বর আর পাওয়া যাবে না, এই জন্য নম্বর গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখতে হবে। যাই হোক, দেখেন সমস্যামূলক প্রশ্ন দেখেন। একটি দেওয়ানি মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হওয়ার কিছুদিন পর মামলাটি বাদীর অনুপস্থিতির কারণে খারিজ হয়। দেখছেন? মানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হওয়ার কিছুদিন পর বাদীর অনুপস্থিতির জন্য খারিজ হয়েছে। পরবর্তীতে মামলাটি দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 9 বিধি অনুসারে পুনর্জীবিত হয়। মামলাটি আবার কি হয়েছে? পুনর্জীবিত হয়েছে। উক্ত মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বলবৎ আছে কি? বলবৎ আছে কি? দেখি অনলাইনে যারা আছেন একজন বলেন তো, এই মামলায় ঘটনার বর্ণনা কতটুকু হবে? এই অনলাইনবাসী, হয় পর্যন্ত হবে স্যার, পুনর্জীবিত হয় পর্যন্ত। পুনরুজ্জীবিত হয়। জি স্যার। শুরু থেকে হয় পর্যন্ত নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, শুরু থেকে হয় পর্যন্ত। জি। বিচার্য বিষয় দেখেন, উক্ত মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বলবৎ আছে কিনা তা আলোচনা করতে হবে। ওই জায়গায় বলছে বলবৎ আছে কি, আর আমি এই জায়গায় লিখবো বলবৎ আছে কিনা, সেটা কি করতে হবে? আলোচনা করতে হবে। এখন দেখেন আইনানুগ পর্যালোচনা। প্রশ্নে উল্লেখিত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি বলবৎ নেই, কারণ দেওয়ানি কার্যবিধির 39 আদেশের আন্ডারলাইন কেন 5 ক 3 বিধির অধীন। আপনার যদি 5 ক 3 মনে না থাকে লিখবেন 5 ক, 5 ক যদি মনে না থাকে লিখবেন 39 আদেশ, 39 আদেশও যদি মনে না থাকে লিখবেন দেওয়ানি কার্যবিধি অনুসারে। বুঝছেন? মানে আমার কিছু যদি মনে না থাকে তাহলে এইভাবে লিখতে হবে, কিছু যদি দেওয়ানি কার্যবিধিও মনে না থাকে তাহলে লিখবো কি সংশ্লিষ্ট আইন অনুসারে। আচ্ছা, কারণ দেওয়ানি কার্যবিধির আদেশের 5 ক বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রাপ্তির পরে বাদীর অনুপস্থিতির কারণে মকদ্দমাটি খারিজ হলে পরবর্তীতে উক্ত মকদ্দমা আন্ডারলাইন করবেন পুনর্জীবিত হলেও উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বলবৎ থাকবে না। কারণ কোন দেওয়ানি মামলা খারিজ হলে ওই মামলায় দেওয়া সব ধরনের প্রতিকারের সমাপ্তি ঘটে, অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। বুঝছেন? আদালত যে ব্যক্তির পক্ষে, পক্ষে বানানে খালি খালি একটা জ ফেলা হয়েছে, কেটে দেন। আদালত যে ব্যক্তির পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ময়ূরসু কেটে দেন, মঞ্জুর করে উক্ত ব্যক্তি বা পক্ষ যদি, দেখেন এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট, মুলতবি প্রার্থনা করে বা মকদ্দমার সময় বাড়ানোর প্রার্থনা করে। মুলতবি কত কত আদেশে পড়েছি বলেন? বাদী অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পেয়েছে, আবার বাদী কিসের আবেদন করেছে? মুলতবি আবেদন করেছে। অথবা শুনানির জন্য আহ্বান করলে উক্ত পক্ষ যদি হাজির হতে কি হয়? ব্যর্থ হয়, তাহলে 39 আদেশের 5 ক 3 বিধির অধীন উক্ত অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার হয়ে যাবে। তাহলে আপনার এই যে আদেশটা আপনি যদি সময়ের আবেদন করেন সেক্ষেত্রেও প্রত্যাহার হবে, অথবা যদি আপনার কারণে মামলা খারিজ হয় সেক্ষেত্রেও কি হবে? প্রত্যাহার হবে। সিদ্ধান্ত, যেহেতু অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হওয়ার কিছুদিন পর বাদীর অনুপস্থিতির কারণে মামলাটি খারিজ হয়েছে, সেহেতু 39 আদেশের 5 ক বিধির অধীন উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞা আর বলবৎ নেই। তাই পরবর্তীতে দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 9 বিধির অধীনে মামলাটি পুনর্জীবিত হলেও উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আর বলবৎ থাকবে না। মূল প্রশ্ন কি বুঝতে পারছেন? হোসেন মোল্লা বলেন কি বুঝছেন ভাই? আপনার কথা শুনি, বলেন কি বুঝছেন ভাই, বলেন।
কারণ এখানে বলছে যে সে আপনার এই যে একটি দেওয়ানি মামলা আদেশ হওয়ার কিছুদিন পর মামলাটি বাদীর অনুপস্থিতির কারণে খারিজ হয়। হ্যাঁ, মামলাটি খারিজ হয়েছে। এই মামলাটি নিয়ে খারিজ হওয়ার পরে ৩৯ আদেশের পাশের করতে ৩ বিধি অনুযায়ী উল্টে গেছে নাকি? আগে সে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পেয়েছিল, তারপরে তার মামলাটা কি হয়েছে? খারিজ খারিজ হয়েছে। হয়েছে। তাহলে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা সে পেয়েছিল এটা আর বহাল থাকবে? দেখা গেল ওই খারিজ আদেশ না, বাদ স্যার। হয়ে পরে তার মামলা আবার পুনরায় শুরু হয়েছে, শুরু হয়েছে। তবুও যে আদেশ তার পক্ষে ছিল ওটা বাতিল হয়ে গেছে, ওটা আর বহাল থাকবে না। এই কথাটাই বলা আছে ৩৯ আদেশের ৫-এর ক-৩-এ। বুঝছেন? তো কি কি কারণে এটা থাকবে না? একটা হলো সময়ের আবেদন করলে, অথবা মামলা কি খারিজ হলে। তাহলে আপনার এই জিনিসগুলো কেন গুরুত্বপূর্ণ? পরীক্ষায় আপনার বিশাল একটা বড় একটা ফ্যাক্ট দিছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে কোনো পরীক্ষায় যে সমস্যাটা অনেক বড়, ওর সমস্যার সমাধান সবচেয়ে সহজ। কোনো এক জায়গায় লুকায়িত আছে, কিন্তু খালি খালি বড় করে আপনার একটা ভয় দেখাইছে। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে যে অমুক অমুকের বিরুদ্ধে এই মামলা করছে, অমুক দিন শুনানির দিন অমুকের পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন করে মামলা চলতে চলতে ভবিষ্যতে কোনো একদিন অমুকের অনুপস্থিতির কারণে খারিজ হয়। কারণ খারিজ হইলে কিছুদিন পরে সে যথোপযুক্ত কারণ দেখে খারিজ রদের আবেদন করে, খারিজ রদের আবেদন মঞ্জুর হয় এবং তার মামলা আবার পুনর্জীবিত হয়। এখন পূর্বে মামলা শুরুতে যে সে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটি পেয়েছিল, এটা কি বলবৎ আছে কিনা আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে আলোচনা করবে। বুঝতে পারছেন? স্যার তপন তাহলে বলছিলেন তো? এখন আপনি তো এটা পারবেন কখন? যখন মূল জিনিসটা আপনি জানেন। যে জানে না সে তো পুরোটা বারবার পড়বে। যে ডাক্তার রোগ শনাক্ত করতে পারতেছে না, সে তো টেস্টের কোনো অভাব নাই, আর ঔষধও দেবে ১০-১২টা, যে একটাই তো সারবে নাকি? স্যার আচ্ছা, স্যার তপন বলছিলেন স্যার? হ্যাঁ তপন বলেন। স্যার আমি বলছি যে অস্থায়ী নিষেধাজ্ঞা তো বাদী বা বেবাদী উভয় পক্ষ পেয়ে থাকে, কিন্তু এটা তো বাদীর জন্য দেখা গেল যে অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা যখন খারিজ হলো তখন তো অস্থায়ী নিষেধাজ্ঞা বা আপনার অন্তর্বর্তীকালীন প্রশ্ন হলো যে নিষেধাজ্ঞা থাকে। বিবাদীর ক্ষেত্রে হবে কিনা, তাই তো? প্রশ্ন হলো বিবাদীর ক্ষেত্রে জি হবে স্যার। কিনা? না, জি হবে না। স্যার। এটা শুধু বাদীর ক্ষেত্রে। ধন্যবাদ স্যার। জি। এখন যদি বলেন স্যার বিবাদীর ক্ষেত্রে কেন হলো না, বাদীর ক্ষেত্রে কেন হলো, এটার মূল কারণ হলো মামলাটা করছে কে? বাদী। তো এজন্য তার ক্ষেত্রে এটা করছে। যাই হোক, দেখেন, তো বিবাদী যদি অনুপস্থিত, বিবাদী ধরেন একটা অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ পাইছে, আবার বিবাদীর মামলা ডিক্রি হয়ে গেছে, একতরফা ডিক্রি হয়ে গেছে। তো বিবাদীর ক্ষেত্রে কিন্তু এটা মানে বিবাদীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না, ওই মামলা তো ডিক্রি হয়েই গেছে। আচ্ছা, এখন আমরা চলে আসি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার। ভাই, আমরা এতক্ষণ ধরে পড়ছি যে বাদী তার, মানে যে পাইছে আদেশ তার। এখন যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা দিছে তার কি প্রতিকার আছে? প্রথমত মনে রাখবেন যে ৩৯ আদেশের ৪টা বিধি আপিলযোগ্য আদেশ, সেটা মঞ্জুর হোক আর না মঞ্জুর হোক। ১, ২, ৪, ১০। কি কি? ১, ২, ৪, ১০। এক বিধিতে আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করি না, স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আমি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছি, মঞ্জুর করুক না মঞ্জুর করুক, প্রতিকার কি? আপিল। ২ এর ১-এ আমি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছি, মঞ্জুর করুক আর না মঞ্জুর করুক, কি? আপিল। বুঝছেন? তাহলে এখানে দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার, যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হয়েছে সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিকার পেতে পারেন। কি কি প্রতিকার দেখেন, যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি, আন্ডারলাইন করবেন, ৩৯ আদেশের ১ বা ২ বিধির অধীন প্রদত্ত হয়, তবে সংক্ষুব্ধ ব্যক্তি উক্ত আদেশের বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, বিবিধ আপিল দায়ের করতে পারেন। কারণ ৪৩ আদেশের ১ বিধি অনুযায়ী ৩৯ আদেশের ১ ও ২ বিধির অধীন আদেশ হলো আপিলযোগ্য আদেশ। এছাড়া দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, এটা এটা আমরা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল বা রদ করার জন্য সংক্ষুব্ধ পক্ষ ৩৯ আদেশের ৪ বিধির অধীন আবেদন করতে পারে। আপনার বিরুদ্ধে যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়, তাহলে আপনি সরাসরি আপিল করতে পারেন,
অথবা 39 আদেশের 4-এ ওই আদেশ বাতিল বা রদের আবেদন করতে পারেন। এই বাতিল বা রদের আবেদনও যদি এই যে দেখেন 39 আদেশের 4 বিধির অধীন দায়েরকৃত কোনো আবেদন নামঞ্জুর হলে উক্ত নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ বিবিধ আপিল দায়ের করতে পারেন, কারণ 43 আদেশের 1 বিধি অনুযায়ী 39 আদেশের 4 বিধির অধীন আদেশ হলো আপিলযোগ্য আদেশ। তাহলে একটু শুনেন, যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হলো তার প্রতিকার কি? তার প্রথম প্রতিকার, সে যে আদালত আদেশ দিছিল সেই আদালতে বাতিলের আবেদন করতে পারে 39 আদেশের 4-এ। বাতিল যদি না করে 39 আদেশের 4-এর বিরুদ্ধে কোথায় যাওয়া যাবে? আপিলে। আর যদি সে বাতিলের আবেদন 39 আদেশের 4-এ না করে, সে সরাসরি ওই 1 বা 2 এর বিরুদ্ধেও কিসে যেতে পারে? আপিলে যেতে পারে, কারণ 39 আদেশের 1 বিধি, 2 বিধি, 4 বিধি, 10 বিধি, এই 4টা বিধি মঞ্জুর হোক অথবা কি নামঞ্জুর হোক, এটা আপিলযোগ্য। এছাড়া দেখেন, এছাড়া এখানে বিশেষভাবে উল্লেখ্য যে 39 আদেশের 1, 2, 4 ও 10 বিধির অধীনে দরখাস্ত মঞ্জুর বা নামঞ্জুর যাই হোক না কেন, সংক্ষুব্ধ পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে 43 আদেশের 1 বিধির অধীন উচ্চ আদালতে বিবিধ আপিল দায়ের করতে পারে। আসমা খালাম দেখতেছে কষ্ট করে লেখলাম, আর এই জায়গাটা 3rd ব্র্যাকেটের মধ্যে আছে। জি, এটা কিন্তু 3rd ব্র্যাকেটের মধ্যে, মানে এটা আপনার প্রশ্নের অংশ না, বাট আপনারা জানার জন্য এই জায়গা বলা। তাহলে যদি আপনারা প্রশ্ন করেন যে স্যার 39 আদেশের 1-এ তো স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে, এটা আমরা জানি। 2-এ আছে হলো চুক্তিভঙ্গ ক্ষতি সাধনের ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন, এটাও আমরা জানি। 4-এ আছে হলো অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যার বিরুদ্ধে গেছে সে বাতিলের আবেদন করেছে, এটাও আমরা জানি। 10-এ কি আছে? 10-এ কি আছে আপনার জানার দরকার নাই। তারপরে যদি জানতে চান আলাদা অন্য সময় জিজ্ঞেস করেন, আপাতত এটা না জানলে কোনো সমস্যা নাই। দেখেন, স্যার হ্যাঁ, স্যার সংক্ষেপে একটু বলা যায় না স্যার, 10-এ কি আছে স্যার? না বলা যায় না, আপনার অনুরোধ রাখতে বললাম না। দেখেন, জি স্যার। স্যার একটা প্রশ্ন করি, স্যার একটা প্রশ্ন করি, সেটা হলো যে স্যার ওই যে ক্লাস দেখেন, অস্থায়ী পিডি নিষেধাজ্ঞা, ক্লাসে বলা আছে, এটা দরকার নাই, তারপরেও জানার। হ্যাঁ বলেন, বলেন তপন বলেন। বলি স্যার, ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার, স্যার এটা তো থার্ড ব্র্যাকেটে রাখছেন স্যার। হ্যাঁ, এটা মূল প্রশ্নে নাই, এটা আপনারা জানার জন্য দিছি, প্রশ্নে নাই, কিন্তু জানবেন যদি পরীক্ষা এসে যায়। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। ফ্যান বন্ধ করে দেন, ফ্যান বন্ধ করে দেন, অথবা দার্শিক দেখেন। আচ্ছা, এখন দেখেন 39 আদেশ হতে যে যে ধরনের মুসাবিদা হতে পারে, মানে আমরা তো সব সাবজেক্টে একটা মুসাবিদা শিখি, তাহলে 39 আদেশ হতে কোন ধরনের মুসাবিদা হতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত, এটা হতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপত্তির দরখাস্ত, এটা হতে পারে। 39 আদেশের 2-3 বিধির অধীন মিস ভায়োলেশন কেসের দরখাস্ত, মিস ভায়োলেশন কেস মানে ওই যে ভঙ্গ করছে, অমান্য করছে সেটা। আর 39 আদেশের 7 বিধির অধীন স্থানীয় পরিদর্শনের দরখাস্ত, সবগুলো আছে, নিচে আছে, মুসাবিদা আছে। কোনো বইতে এভাবে মুসাবিদা এতগুলা নাই, আমাদের নোটেই আছে। আচ্ছা, এখন 39 আদেশের 10-এ কি আছে? উনি প্রশ্ন করছে, উনি শুনেন, 39 আদেশের 10-এ আছে যে আদালত ওই আপনারে সম্পত্তি, ধরেন আপনার ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞা হলে যে সম্পত্তি ক্রোক করে না, ক্রোক করলো, এখন ক্রোক করে দেখা গেল যে ওনার কাছে ওনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে, এখন আদালত ওই সম্পত্তি ক্রোক করতে চাইছে, মানে আদালতের হেফাজতে কি নিতে চাইছে। তো বা ওনার বাসায় অনেক টাকা পয়সা আছে, ওইটা ক্রোক করে আদালতের হেফাজতে নিবে। এখন ওই লোক বলতেছে যে ওনার এই যে টাকা আপনি ক্রোক করে নেবেন, এই টাকা আমার না, এই টাকা হলো আমার এক বন্ধু অমুকের, অমুক আমারে রাখতে দিছে, তো এটা আমার না, আমার হইলে না ক্রোক করতে পারতেন। তখন আদালত বলবে যে ঠিক আছে, তাহলে তোমার না তো, তোমার তো না, জি, তাহলে আমি আমি আমার কাছে রেখে দিচ্ছি, সে এসে দরকার হলে আমার কাছ থেকে কি নিয়ে নেবে। বাট যেহেতু তুমি দাবি করতেছো যে এই টাকা তোমার না, তাহলে আমার হেফাজতে থাক, যার টাকা সে এসে আমার কাছ থেকে নিয়ে যাক, এরকম একটা বিধিবিধান আছে ওই জায়গা। এটা আমাদের না জানলেও সমস্যা নাই। এই হলো আপনার 39 আদেশের 10।
তো আমরা একটু ব্রেক, 2-3 মিনিটের ব্রেক, তারপরে আবার শুরু করবো ইনশাল্লাহ। অনেক পড়া আছে এই জায়গায়, এখনো অনেকগুলো সমস্যামূলক প্রশ্ন আছে, মুসাবিদা আছে, মুসাবিদা গুলো ভালোভাবে দেখবো। এখানে তিনটা সমস্যা, তিনটা মুসাবিদা আসছে। একটা আসছে 2004-এ, 2012-তে, 2011-তে, একই প্যাটার্ন, একই ধরনের, জাস্ট নাম টাম চেঞ্জ। বুঝতে পারছেন? এই যে দেখেন, আমরা একটু পড়ি। করিম ঢাকার সহকারী জজ আদালতে তাহার জমির সত্য ঘোষণা ও দখল সাব্যস্তকরণের জন্য তাহার প্রতিবেশী রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাহলে এই জায়গায় করিম হচ্ছে বাদী আর রহিম হচ্ছে কি? বিবাদ। কিসের মামলা করেছে? সত্য ও দখল। মামলা দায়েরের পর রহিম তাহাকে উক্ত জমি হইতে উচ্ছেদের হুমকি দেয়। মানে দায়েরের পর এ জমি থেকে কি দিছে? উচ্ছেদের হুমকি দিছে। যথাযথ আইনের উদ্ধৃতি দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার একটি দরখাস্ত করুন। এই জায়গা কত ভালো, আপনারা বলেই দিছে যে কিসের দরখাস্ত করতে হবে। আচ্ছা, পরেরটা দেখেন। কামাল ফেনীর সিনিয়র সহকারী জজ আদালতে নালিশি সম্পত্তির সত্য ঘোষণার জন্য প্রতিবেশী জামালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সত্যের মামলা করছে, মানে উনি দখলে আছেন। মামলা দায়েরের পর একটি সুনির্দিষ্ট তারিখে জামাল তাকে নালিশি সম্পত্তি হতে উচ্ছেদের হুমকি দেয়। মানে বিবাদী হুমকি দিছে কারে? বাদী রে, যে তোমারে আমি উচ্ছেদ করে ফেলবো। যথাযথ আইন উল্লেখ পূর্বক অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। কত সালে আসছে? 2012। তারপরে দেখেন, করিম সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতে নালিশি সম্পত্তির সত্য ঘোষণা ও দখল সাব্যস্ত করার জন্য তার প্রতিবেশী রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর একটি সুনির্দিষ্ট তারিখে জামাল তাকে নালিশি সম্পত্তিতে উচ্ছেদের হুমকি দেন। যথাযথ আইন উল্লেখ পূর্বক অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন। এটা আসছে কততে? 2011-তে। তো আসেন আমরা দরখাস্ত কিভাবে লিখতে হয়। মূল প্যাটার্ন একই। দেখেন, মোকাম পঞ্চম সহকারী জজ আদালত ঢাকা। কে যেন বলছিলেন স্যার সব জায়গায় খালি যুগ্ম জেলা জজ লেখা। আচ্ছা, এখন এই জায়গা সহকারী জজ কেন? আমার প্রশ্নে আছে কি সহকারী জজ। আর বর্তমান যদি 2025-এর পরে লেখেন দরখাস্ত, তাইলে হবে কি? সিভিল। একটু কথা বলে রাখি, যদি দরখাস্ত আসছে ধরেন 2025-এর আগে, ফ্যাক্ট দিয়ে দিছে 2025-এর আগে, তাহলে কিন্তু সিভিল জজ হবে না। খেয়াল করেন, কারণ আপনি তো ওই মুহূর্তে লিখতেছেন। আর যদি 2025-এর পরে লেখেন তাহলে কি হবে? সিভিল জাজ। হ্যাঁ বলেন তপন। স্যার, এই শেষের প্রশ্নটা একটু দেখেন স্যার। করিম মামলা করছে রহিমের বিরুদ্ধে, কিন্তু হ্যাঁ, জামাল তার প্রতিবেশী জামাল তাকে নালিশি সম্পত্তি থেকে উচ্ছেদের হুমকি দিয়েছে। স্যার জামাল কে স্যার? ওই জায়গায় বানান ভুল আছে, মূল ফ্যাক্ট বুঝেন। ওই জায়গায় নাম দিয়ে কাম নাই, বাদী বিবাদী বুঝেন। বুঝছেন? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, তো এখানে প্রথমে হবে আদালতের নাম মোকাম পঞ্চম সহকারী জজ আদালত ঢাকা, সূত্র দেওয়ানি মামলা নাম্বার এত, আগের মতোই। এর আগে যে দরখাস্ত করছি তাতেও তো এরকমই। করিম পিতা মোহাম্মদ আলাউদ্দিন, ঠিকানা দিছে ডট ডট বাদী, ইনি হচ্ছে কি? দরখাস্তকারী। বনাম রহিম পিতা এই বিবাদী। দেখছেন? বিষয় দেখেন, বাদীর পক্ষে দেওয়ানি কার্যবিধির 39 বিধি এবং 151 ধারা মতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন। 39 কেন? কারণ এটা স্থাবর অস্থাবর সম্পত্তি রিলেটেড, স্থাবর সম্পত্তি রিলেটেড। 151 কেন? দেওয়ানি কার্যবিধির যে কোনো দরখাস্তে 151 দেওয়া যায়। ইনহেরেন্ট পাওয়ার, যে আপনি যদি 39 নাও দেন, তথাপি ন্যায় বিচারের স্বার্থে আপনার অন্তর্নিহিত ক্ষমতা বলে আমার কি করে দেন? মঞ্জুর করে দেন। বুঝতে পারছেন? এখন কোর্টে বা বাস্তবে যেটা হয়, আপনি উকিল সাহেবরা 39-1, 2 দেই মারিয়ে দেয়, সাথে 151। এই জায়গায় লেখে যে 39-1 ও 2 বিধি ও 151। বাট অ্যাকচুয়ালি 2 বিধি হবে কখন? চুক্তিভঙ্গ ক্ষতি সাধন নাকি? আর স্থাবর অস্থাবর সম্পত্তি হলে 1। আচ্ছা, এখন দেখেন বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে বাদ বাকি এইটুক কিন্তু খুব সহজ। যে বাদী একজন সহজ সরল আইন মান্যকারী নাগরিক, অমুক তারিখে এই মামলা দায়ের করছে,
বিবাদী লিখিত জবাব দাখিল করছে বা লিখিত জবাব দাখিল করে অমুক দিন শুনানির জন্য ছিল, শুনানির আগের দিন বা এতদিন আগে বিবাদীর স্থাবর সম্পত্তি হতে বেদখলের হুমকি দিছে। বেদখলের হুমকি দিলে বাদী এসে এই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে, এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন যদি নামঞ্জুর করে, বিবাদী যদি বাদীরে বেদখল করে, তাহলে তো এই মামলা করেও বাদীর তেমন কোনো লাভ নাই। তাই ন্যায় বিচারের স্বার্থে বাদীর পক্ষে যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি না হচ্ছে, একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করতে কি হয়, মর্জি হয়, এবং যখন শুনানি হবে তখন যেন আমার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে মর্জি হয়। এই হলো কথা। আপনি আপনার বাসায় একটু সাজাইয়া লিখবেন। কি কি মেনু কি? আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা আমরা এটা শেষ করি, তারপরে দেখেন। তারপরে এই মেনু পাইছেন? জি, দেখেন, অত্র আদালতের এখতিয়ারাধীন নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি নিয়ে বাদী বিবাদীর বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার এবং বিবাদী কর্তৃক দেখানো জাল দলিল বাদীর উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণার মামলা দায়ের করে। এখন যদি বলেন স্যার উপরে তো বলছে সত্য সাব্যস্তক্রমে দখল বা সত্য ঘোষণা, আপনি এই জায়গায় নিষেধাজ্ঞার কথা বললেন কেন? আমি তো এই জায়গায় তিনটে তাই একবারে লিখছি। আপনি প্রশ্নে যে মামলার কথা আছে সেই মামলা লিখবেন, যেই মামলা করছে, বুঝছেন? তারপরে দেখেন, তফসিলভুক্ত সম্পত্তি RS এত নম্বর খতিয়ানের RS এত দাগের 32 শতক জমির মালিক ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন। আপনি এত বিস্তারিত না লিখলেও চলবে, আমি লিখবো শর্টকাটে। এই জায়গাতে আসল মামলা না, আসল মামলার আর্জি তো হয় কয়েকশো পেজ, বুঝতে পারছেন? এই জায়গায় আমার জাস্ট দেখাইতে হবে যে আপনি এই নাম্বার না দেখে যে বাদী দীর্ঘদিন যাবত তার স্থাবর সম্পত্তিতে ভোগ দখল করিয়া আসতেছেন, এইটুকু লিখলে হলো। এবং 5 কাঠা জমির মালিক সে, এই জায়গা খতিয়ান মতিয়ান দিয়ে দরকার নাই। মোহাম্মদ আলাউদ্দিন মারা যাওয়ার পর তার পুত্র বানানে রস্যুকার হবে। পুত্র মোহাম্মদ করিম উক্ত 32 শতক জমি ব্যবহার করতে গেলে বিবাদী রহিম দাবি করে যে তিনি উক্ত সম্পত্তি করিমের পিতা মোহাম্মদ আলাউদ্দিনের নিকট হতে ক্রয় করেছে, এবং এই মর্মে তিনি একটি দলিল দেখান। বাদী দাবি করে যে উক্ত দলিল জাল এবং বিবাদী কোনোভাবে উক্ত সম্পত্তির মালিক বা হকদার না। এখানে মানে অনেক বড় ফ্যাক্ট দিছে, বাট আপনি আপনার মতো করে বলবেন আর কি, বুঝছেন? 8 নাম্বার পয়েন্ট থেকে দেখেন, তবে বিবাদীগণ যাওয়ার সময় বাদীকে এই মর্মে হুমকি দিয়ে গেছে যে অচিরে সে আরো অধিক সংখ্যক লোকজন নিয়ে এসে আরো সম্পত্তি দখল করবে এবং সেখানে নির্মাণ কাজ শুরু করবে। এই যে হুমকি শুরু হয়ে গেল। 9 নাম্বার দেখেন, বাদী অত্যন্ত নিরীহ সরল প্রকৃতির লোক, এমন অবস্থায় মকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন বিবাদী জোরপূর্বক বিরোধীয় সম্পত্তিতে প্রবেশ করতে না পারে এবং সেখান থেকে বাদীকে বেদখল করতে না পারে, এবং উক্ত সম্পত্তির বর্তমান রূপ এবং অবস্থায় যেন কোনো পরিবর্তন করতে না পারে, সেই জন্য বিবাদীকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের মাধ্যমে বারিত করা কি প্রয়োজন। তারপরে দেখেন, অন্যথায় বাদীর অপরিণীয় ক্ষতি হতে পারে। একমাত্র আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাদীকে এমন ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। তারপরে সবশেষের পয়েন্টটা দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার মতো বাদীর স্ট্রং প্রাইমা ফেসি কেস আছে, দৃষ্ট মামলা আছে। অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে মামলার সুবিধা অসুবিধার ভারসাম্য বাদীর অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে হয়। এরপরে এই যে অতএব, এই অতএবটা আপনারা অনেকে এই পয়েন্টের এইভাবে বাম সাইড দিয়ে লেখেন, অতএবটা যেভাবে আমি লিখছি এইভাবে লিখবেন, বুঝছেন? অতএব প্রার্থনা এই যে বিজ্ঞ আদালত বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অত্র মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদী যেন নালিশি সম্পত্তিতে প্রবেশ করতে না পারে এবং সেখান থেকে বাদীকে বেদখল করতে না পারে এবং বাদী শান্তিপূর্ণ ভোগ দখলে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করতে না পারে এবং বিরোধীয় সম্পত্তির বর্তমান রূপ বা অবস্থানের কোনো পরিবর্তন সাধন করতে কি না পারে, সেজন্য বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে একান্ত কি হয়, মর্জি হয়, এবং আদালতের এমন আদেশে বাদী পক্ষ কি থাকবে, চিরকৃতজ্ঞ থাকবে। তারপরে আপনি যেহেতু এটা স্থাবর সম্পত্তি রিলেটেড চাইছেন, কি দিতে হবে, তফসিল। চৌহদ্দি মানে ডাইনে কি বামে কি উত্তরে কি দক্ষিণে কি সেটা, বুঝছেন? আর হলফনামা, যিনি দরখাস্ত করছে তিনি এটার কি হলফনামা, বুঝতে পারছেন? স্যার চৌহদ্দি কি দিতে হবে নাকি শুধু তফসিল দিলে হবে? দিলে ভালো, না দিলে তফসিল অ্যাটলিস্ট দিবেন, তফসিল যেন মিস না হয়, ঠিক আছে? চৌহদ্দি দিবেন যে ডাইনে অমুকের বাড়ি, বামে অমুকের রাস্তা, উত্তরে এই, দক্ষিণে এই, পূর্বে এই, পশ্চিমে এই, মনে যা চাই তারে দিয়ে দিবেন ওই মুহূর্তে যার নাম মনে পড়ে। প্রশ্ন যদি স্যার
আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, আপনারা এই যে তো আমরা অস্থায়ী নিষেধাজ্ঞার মুসাবিদা করলাম, অস্থায়ী নিষেধাজ্ঞার মুসাবিদা তো কার বিরুদ্ধে করলাম? বিবাদী। এখন বিবাদী এসে কি দিবে? লিখিত আপত্তি। আপত্তিটা কিভাবে লিখবো? ওই যে মোকাম এই, সূত্র এই, তখন আপত্তির দরখাস্ত করি হবে বিবাদী নাকি? আর বিষয় বিবাদীর পক্ষে ওই দেওয়ার বাদী যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিয়েছে সেটার বিরুদ্ধে লিখিত আপত্তি। তারপরে বিবাদী পক্ষে বিনীত নিবেদন। এই যে বাদী যা যা বলছে সবকিছু বিবাদী কি অস্বীকার বলবে যে আমি বিবাদী, আমি দীর্ঘদিন ধরে দখলে আছি, সে শুধু শুধু আমার হয়রানি করার জন্য মামলা করছে, আমি তারে কোনরূপ এরকম হুমকি ধামকি দেই নাই, তাই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে না মঞ্জুর করতে কি হয়? মঞ্জুর। এই তো পরপর করতে হয় যে নোটিশ পাবে, যখন বিবাদী যখন নোটিশ পাবে তখন এসে সে লিখিত আপত্তি দেবে। হ্যাঁ, আপিল করবে, মঞ্জুর হলে তা আপিল বাতিলের আবেদন। স্যার এই বিবাদী বুঝতে যখন পারছেন? লিখিত আপত্তি দরখাস্ত স্যার হ্যাঁ স্যার বলেন, তখন বলেন আগে, স্যার রুপি বিবাদী বলেন। যখন লিখিত আপত্তি দরখাস্ত বিবাদী যখন লিখিত আপত্তি দরখাস্ত করবে তখন ওটা কি বাদী পক্ষের আবেদন এই যে হবে নাকি বিবাদী পক্ষের আবেদন এইভাবে লিখতে হবে? বুঝে নাই, আমি শুনতে পারিনি, আরেকবার একটু বলেন রুপি। স্যার আহ, মানে বিবাদী পক্ষের আপত্তির দরখাস্ত যখন লিখবে তখন ও আপনার বাদী পক্ষের আবেদন এই যে এটা লিখবে নাকি বিবাদী পক্ষের আবেদন এই যে এটা লিখবে? আপত্তি যে দিবে সে লিখবে, এটা বলতে কোনটা বোঝাচ্ছেন? মানে এখানে কি বাদী লিখতে হবে নাকি মানে ওই দরখাস্তের বাদী তো তখন বিবাদী, তখন কি বিবাদী লিখতে হবে নাকি বাদী শব্দটা লিখতে হবে? বাদ এই ধরেন যিনি অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত করছে, এই মামলায় দরখাস্তকারী বাদী, আর এটার আপত্তি যখন দিবে তখন দরখাস্তকারী হবে কে? বিবাদী। স্যার আপনি কি তখন এটা বিবাদী যখন দরখাস্তটা লিখবে তখন হ্যাঁ, একটা একটা পোর্শন আছে না যেখানে লিখতে হয় বাদী পক্ষের আবেদন এই যে, তো সেখানে কি তখন বিবাদী পক্ষের আবেদন এই যে এটা লিখবে নাকি তখন সে বিবাদীটাও বাদী কোনটায় পক্ষের কোন আবেদন এই? পয়েন্টটার কথা বলতেছেন সেটা একটু দেখান, আমি আপনার কথা বুঝতেছি না, কোন পয়েন্টটার কথা বলতেছেন? স্যার এই যে আমি উপরে মানে নাম্বার দেওয়ার আগে বাদী পক্ষের আবেদন এই যে একটা লিখে আছে না এটা লিখবে বিষয়ের বিবাদী পর? পক্ষের আবেদন এই যে, যেহেতু দরখাস্ত যে সেখানে বাদী দরখাস্ত করলে বাদী পক্ষের আবেদন এই যে, বিবাদী দরখাস্ত করলে বিবাদী পক্ষের আবেদন এই যে। তাহলে উপরেও প্রথমে বিবাদী বনাম বাদী এরকম হবে জি তখন? জি, স্যার হ্যাঁ বলেন। স্যার আমি বলছিলাম যে বিষয়টা হলো বিবাদীর পক্ষে দেওয়ানি কার্যবিধি 29 আদেশের 1 বিধি ও 151 ধারা মতে অস্থায়ী নিষেধের আবেদন, এখানে কি এই আদেশগুলো একই থাকবে না ভিন্ন হতে হবে? কোন এই আদেশগুলা? বিধিটা স্যার এই যে এখানে তো আমরা বাদী পক্ষের একটা দরখাস্ত করলাম, হ্যাঁ, তা এখানে যখন আমি আপত্তি জানাবো তখন কি 29 আদেশের আপত্তিতে তো এক আর থাকবে? আমার শুনেন, এই আপত্তিতে আমার কোনো ধারা আদেশ উল্লেখ করা লাগবে না, আমি বলবো বাদী যে অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত দিছে সেটার বিরুদ্ধে আপত্তি। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর আর প্রশ্ন আছে? আর প্রশ্ন? স্যার ওই 39 আদেশের 7 বিধির স্থানীয় পরিদর্শনের দরখাস্তটা কিরকম ভাবে লিখতে হবে যদি একটু ধারণা দেন? আচ্ছা, এটা আছে পরবর্তীতে, আমরা স্থানীয় পরিদর্শনের দরখাস্ত এখানে নাই, পরে আছে, পরে দেখতে পারবেন। একজন প্রশ্ন করছে যে কি যেন বললেন, ঠিকানার কথা। আচ্ছা, ঠিকানা এটা হলো লিখতেও আপনার ইচ্ছা, মানে আপনি যদি সময় থাকে লিখবেন, না থাকলে নাই। হ্যাঁ, জি, এখন দিলে তো ভালো হয়, বাট আমার দেখতে হবে আমার সময় কতক্ষণ আছে আর প্রশ্নের মার্ক কতটুকু আছে। এখন আমি এক অংশ লিখলাম আর এক অংশ লিখতে পারলাম না, তাইলে তো আবার হবে না। হ্যাঁ, বুঝছেন? তাহলে আমরা আপত্তি শিখলাম, আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত শিখলাম।
আপনাদের হোমওয়ার্ক আগামীকাল লিখে আনবেন একটা মিস ভায়োলেশন কেসের, এই যে মিসেলেনিয়াস ভায়োলেশন কেসের মুসাবিদা লিখে আনবেন, মিসেলেনিয়াস ভায়োলেশন কেস। এবং এটা কিভাবে লিখবেন আমি একটু বলে দিই, আমি ধারণা দিই, আপনি লেখেন, আগামীকাল আমি দেখাবো। মোকাম পঞ্চম সহকারী জজ আদালত ঢাকা, তারপরে এখানে ওই জায়গাতে মিস ভায়োলেশন কেস ডট ডট এত ডট ডট এত, কারণ এটা একটা বিবিধ মামলা, উদ্ভূত দেওয়ানি মামলা নাম 22/2012। মানে এই মিস ভায়োলেশন কেসটা উদ্ভূত হয়েছে কোথা থেকে? অমুক থেকে। বোঝা গেল? এর আগে আমরা লিখছি না মিস ভায়োলেশন কেসের মুসাবিদা, ওই যে 9-9, 9-4, 22 ধারা, 24 ধারা, সেরকম আর কি, ওটা দেখে লিখবেন। তারপরে বাদী দরখাস্তকারী বিবাদী দিলেন, তারপর বাদী পক্ষে বিনতি নিবেদন, এই যে বাদী অমুক তারিখে মামলা করে এবং মামলা করার পর অমুক তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন, ও তার আগে বিষয়তে লিখবেন যে বাদী পক্ষে 39-3 বিধির অধীন ওই মিস ভায়োলেশন কেসের দরখাস্ত বা আবেদন। তারপরে বাদী অমুক তারিখে মামলা করে, অমুক তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে, অমুক তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়, কিন্তু আদেশ পাওয়ার পরেও বিবাদী সেই আদেশ কি করে? অমান্য করে। তাই বিবাদীকে গ্রেফতার করতে এবং বিবাদীর সম্পত্তি ক্রোক করতে কি হয়? মর্জি হয়, এবং আদালতের এই আদেশের জন্য বাদীপক্ষ চিরকৃতজ্ঞ থাকবে। তারপরে ওই তফসিল দিয়ে দিলেন, যে যে সম্পত্তি নিয়ে মামলা সেই তফসিল দিয়ে দিলেন, এফিডেভিট দিয়ে দিলেন। ফ্যাক্ট কি বুঝাইতে পারলাম? কোনো বই টই দেখবেন না, যা বুঝাইছি সেইভাবে লিখে আনবেন। এই একটা মুসাবিদা আগামীকাল। সৌহদ্দি 14 গোষ্ঠী যদি থাকে দেবেন, আপাতত ভুল হলে হোক, আগে লিখতে বলছি ওইভাবে লিখে আনবেন। তাহলে যে কোনো সানি মামলার ক্ষেত্রে যে জিনিসটা মানে স্পেশাল, সেটা হলো ওই জায়গা থাকে যে সানি মামলা নং বা বিবিধ মোকদ্দমা নং বা মিস ভায়োলেশন কেস নং, ওই জায়গা ডট ডট, ওই জায়গা কোনো নাম্বার থাকবে না, ওই নাম্বারটা বসাবে কি? আদালত। কিন্তু পরের নিচের লাইনে লিখতে হয় উদ্ভূত, মানে এই মিস ভায়োলেশন কেসটা কোন মামলা থেকে উদ্ভূত হয়েছে। বুঝতে পারছেন? উদ্ভূত দেওয়ানি মামলা নাম্বার এত। আশা করি বুঝতে পারছেন। এটা আগামীকাল লিখে দেখাবেন সবাই, বা আগামীকালকার আগেও যারা অনলাইনে আছেন আমাকে লিখে দেখান। আজকে আমাদের পড়া এতটুকুই। আগামীকাল আমরা কমিশন বলতে কমিশন পড়ব, এবং এই পানি খান। স্থানীয় পরিদর্শনের যে দরখাস্ত রুপি, এটা আমরা 17 নাম্বার প্রশ্ন এসে পাবো। বুঝতে পারছেন? তো ঠিক আছে স্যার। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।